আমরা সেই দূতাবাসে হামলার প্রতিবাদ জানাচ্ছি, কারণ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বিশ্বে বিরল। ভারতের যে সরকার, সেই সরকার যে আসলে কোনো সক্ষমতা নাই, তারা যে একটা ব্যর্থ এবং তারা যে একটা উদ্দেশ্যমূলকভাবে এই মোদী সরকার, বিজেপি সরকার একটা উস্কানি, একটা সংঘাত তৈরি করার জন্য এই কাজগুলো করতেছে, এটা সুস্পষ্ট। তারা কানাডায় হরদীপ সিং নির্জয়ের যে হত্যাকাণ্ডের ঘটনা আপনি দেখেছেন, যে জাস্টিন ট্রুডো কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু রকে দায়ী করেছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে ভারত তারা তাদের যে আগ্রাসী কার্যক্রম, তাদের যে কোভার্ট অপারেশন, অন্য দেশের কে সম্মান না করে অন্য দেশের নিরাপত্তা ব্যবস্থা বলয় এগুলোকে ভঙ্গ করে করছে। আমি মনে করি যে সমগ্র বিশ্বের প্রত্যেকটা শান্তিকামী দেশ তাদের এটার প্রতিবাদ জানানো উচিত। আমরা শুনছিলাম ছাত্র অধিকার পরিষদের যিনি সভাপতি রয়েছেন বিনিয়ামিন, তিনি বলছিলেন যে ভারত একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, বিশেষ করে ভারতীয় মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে, সেখানে ভারতীয় সরকারের আসলে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিংবা এই ধরনের অপপ্রচার ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে, সেক্ষেত্রে কি আসলে ভারতীয় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, এটিকেও তারা আসলে তারা প্রশ্ন করছে। আর সবথেকে বড় যে বিষয়টি, সেটা হচ্ছে যে সহকারী হাইকমিশনে যে হামলাটি হয়েছে, এটি কিন্তু আসলে পুরোপুরি যে নীতি রয়েছে সেটা কিন্তু একেবারে পরিপন্থী। এই পরিপন্থী নীতিতে ভারতের যে আগারগাঁওতে ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলার এই কারণেই তারা তীব্র নিন্দা জানিয়েছে। আরও একটি বিষয় তারা স্পষ্ট করেছে, সেটি হচ্ছে যে যখন হামলাটা হলো তখন কিন্তু সেখানে পুলিশের অবস্থান ছিল, এবং বিশেষ করে সেখানে নিরাপত্তা ব্যবস্থা, তার থেকেও বড় কথা হচ্ছে বাংলাদেশ কিন্তু তার আগেই সবকটি হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বাংলাদেশ জানিয়েছিল ঢাকা থেকে। তারপরেও এরকম একটি ঘটনা কেন ঘটলো, সেটি আসলে তাদের মূল প্রশ্নের জায়গা। এবং এই ঘটনাটি যখন ঘটলো তখন ভারতীয় সরকারের যে অবস্থান, সেই অবস্থানটিও আসলে তারা স্পষ্ট আকারে জানতে চেয়েছে। এমনকি আজকে আরেকটি বিষয় নিয়ে তারা আসলে প্রশ্ন তুলেছে, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যে কথাটি বলেছে যে বাংলাদেশের শান্তিরক্ষা মিশন পাঠানো উচিত এবং এই ব্যাপারে ভারতীয় সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, সেই বিষয়টিকেও তারা আসলে তীব্রভাবে নিন্দা জানিয়েছে। এবং তারা একটি কথাই বারবার স্পষ্ট করে বলতে চায়, যে সেটি হচ্ছে যে বাংলাদেশে ভারতের যে হস্তক্ষেপ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, রাজনৈতিক বিষয়ে যে হস্তক্ষেপ ভারত করছে, এবং তার থেকেও বড় কথা যে ষড়যন্ত্র তারা করছে, এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ারই তারা বারবার আহ্বান জানাচ্ছে। এবং সবাইকে এইখানে একাত্মবোধ কিংবা সবাইকে এক হওয়ার আহ্বানটা তারা এই বিক্ষোভ মিছিল থেকে জানাচ্ছে। এবং তারা বিশেষ করে ভারতীয় হাইকমিশন কিংবা ভারতের প্রতি যে বার্তাটা তারা দিতে চাচ্ছে, যে 5 আগস্ট পরবর্তী যেই সরকার এখন বাংলাদেশে রয়েছে, অন্তর্বর্তী সরকার, এই সরকারকে কোনোভাবেই যেন ভারত যে ষড়যন্ত্রগুলো করছে, সেই ষড়যন্ত্র যেন সেই ষড়যন্ত্রে কোনোভাবেই তারা পুরোপুরি মোকাবেলা করবে, সেই কথাটাই বারবার তারা তাদের কথাই স্পষ্ট করছে। আরেকটি বিষয় এখানে তারা স্পষ্ট করে বলতে চায়, সেটি হচ্ছে যে সেটা তারা বাংলাদেশ সরকারকেও তারা একটা বিষয়, তারা একটা বার্তা দিয়েছে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে, সেটা হচ্ছে যে ভারতীয় বিষয়, ভারত যখন এই ধরনের কর্মকাণ্ড যখন ঘটাচ্ছে, তখন যেন বাংলাদেশ তাদের জায়গা থেকে যেন শক্ত অবস্থান নেয় এবং শক্তভাবে যেন তারা বিষয়টিকে মোকাবেলা করে, সেই বিষয়টি বারবার তারা আসলে বলছে যে এখানে কোনো নমনীয়তার কোনো সুযোগ নেই। আর এখন আমরা যতটুকু দেখেছি যে এই বিক্ষোভ মিছিল শুরু হওয়ার পরে যিনি রয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি, তিনি তার বক্তব্যে স্পষ্ট করেই বারবার বোঝাতে চাচ্ছে যে গত 15 বছরের যে ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে ছিল, তাকে উৎখাত করা হয়েছে।
অর্থাৎ ছাত্র জনতার মধ্যে যেই উন্মাদনা, ছাত্র জনতা যে নতুন বাংলাদেশকে দেখতে চায়, ছাত্র জনতা যেভাবে এই বাংলাদেশকে সাজাতে গোছাতে চায় দুর্নীতিমুক্ত, এবং সবথেকে বড় জিনিস যে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাদের যে আন্দোলন, সেই আন্দোলন যে কোনোভাবেই তাদের নস্যাৎ করা যাবে না, এবং ভারত থেকে যত ধরনের ষড়যন্ত্রই হোক না কেন সেই ষড়যন্ত্রকে তারা মোকাবেলা করা সক্ষমতা আসলে তারা রাখে। সেটি আসলে তার বক্তব্যের সারমর্ম আসলে ফুটে উঠেছে। আমরা যেটা দেখেছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মধুর ক্যান্টিন থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছিল সেটি এখন কলাভবনের সামনে যে প্রধান যে সড়ক সেই সড়কে উঠে এসেছে, এবং আর কিছুক্ষণ পরে রাজু ভাস্কর্য, সেখানে রাজু ভাস্কর্যে তারা এই রাজু ভাস্কর্যের দিকে তারা এগিয়ে যাচ্ছে, এবং সেখানে আমরা আগে থেকে জানতে পেরেছি যে বাংলাদেশের আরও কয়েকটি ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও সেখানে অবস্থান করছে, এবং এই যে সহকারী হাইকমিশনে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারাও সেখানে বিক্ষোভ মিছিল করবে, এবং সেই বিক্ষোভ মিছিল থেকে তারা যে বার্তাগুলো দিচ্ছে ইতিমধ্যে আমরা যদি একটু আপনাদেরকে দর্শককে শোনাতে চাই কি ধরনের স্লোগান তারা এই বিক্ষোভ মিছিল থেকে উগ্রবাদের কালো হাত, উগ্রবাদের কালো হাত, বাংলায় খবর দে, আগ্রাসনের খবর দে, সারা বাংলায় খবর দে, আগ্রাসনের খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে। দর্শক, আপনারা শুনছিলেন যে তাদের স্লোগানের মধ্য দিয়ে একটা কথাই স্পষ্ট, সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে, এবং ভারতের যে ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে সেই ষড়যন্ত্রকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায়, সেই ষড়যন্ত্রকে তারা তাদের সর্বাত্মক শক্তি দিয়ে তারা মোকাবেলা করবে। আরেকটি বিষয় এখানে একটু বলে রাখি, সেটি হচ্ছে যে 5 আগস্টের পর থেকেই তো সংখ্যালঘুদের বিষয়গুলো নিয়ে অতিরঞ্জিত করে ভারতীয় সংবাদ মাধ্যম সেগুলো প্রকাশ করছিলই। এর মাঝখানে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে ইসকনের যে চিন্ময় দাস, তাকে নিয়ে তিনি তাকে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের পরেই বিশেষ করে যখন চট্টগ্রাম এর আদালত প্রাঙ্গণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, বাংলাদেশের একজন লয়ারকে যখন খুন করা হয়, মানুষের মনে আলোচনা সমালোচনা জন্ম নিয়েছে, এবং সব থেকে বড় কথা যারা এই ব্যানারে কিংবা এখন যারা যেই স্বপ্ন তারা দেখছে, যারা এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট, তারাই আসলে বিশেষ করে এই এবং তাদের যেই মিডিয়াগুলা একের পর এক মিথ্যা তথ্য ছড়াচ্ছে, এই বিষয়টাকেই তারা আসলে তাদের জায়গা থেকে বলতে চায় যে না, যা হচ্ছে তা আসলে ভারত খুব বেশি বেশি করছে, আমাদেরকেও বা ওদেরকেও তাদের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদের বিক্ষোভ মিছিলে আমরা আজকে দেখতে পাচ্ছি। এটা নিয়ে কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের মধ্যেও অনেক আমরা আজকে দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও সাফ জানিয়ে দিয়েছে যে ভারত এবং আজকে অন্যান্য দেশের হাই কমিশন যারা কূটনীতিক যারা রয়েছেন তারাও আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা আসে, এবং সেখানে তাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া হয় যে বাংলাদেশে যা হচ্ছে সেটি গ্লোবালি একটি প্রতিষ্ঠান অতিরঞ্জিত করে সেটিকে প্রকাশ করছে এবং সেটি ফলাও করে প্রকাশ করছে, যেটি তীব্র নিন্দা জানানো হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভাস্কর্যে এসে সেখানে আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য সংগঠনের নেতা এবং ছাত্ররাও তারা এখানে উপস্থিত রয়েছেন। এখন
অন্যান্য যে ছাত্ররা যারা রয়েছে আমরা রাজু ভাস্কর বিক্ষোভ মিছিলে অংশ সেখানে আমাদের একের পর এক তাদের কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির থেকেই এই বিক্ষোভ মিছিল এখন রাজু ভাস্কর্যে এসে শেষ হলো। এবং ইতিমধ্যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি বক্তব্য তিনি দিবেন, আরেকটি বার্তা হয়তো এখান থেকে দিবেন, দেওয়ার পরে এই মিছিল। দর্শক, আমরা মাইক্রোফোনটি সামনে দিতে চাচ্ছি যে তার বক্তব্যটা তিনি বক্তব্য কি দেন সেটি শোনার জন্য। দর্শক, আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে তারা এখনো স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান। কিছুক্ষণ পরে হয়তো যিনি এখানে ছাত্র অধিকার পরিষদের যিনি সভাপতি রয়েছেন তিনি বক্তব্য দিবেন। আমরা সেই বক্তব্যটি শুনতে চাই। ভারতের আগ্রাসন রুখে দাও জনগণ, হাই কমিশনে হামলা কেন? সাংবাদিক ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ। ভারতের বাংলাদেশের দূতাবাসে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির নেতাদের আক্রমণ, বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে, মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের এই সমাবেশে আগত প্রতিবাদী ছাত্র বন্ধুদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। ভারত এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিশ্বের ইতিহাসে আজকে একটি নগ্ন ঘটনার জন্ম দিল। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোন দেশের দূতাবাসে সেই দেশ ভিন্ন দেশের দূতাবাসকে তারা আক্রমণ হামলা করবে তো দূরের কথা, অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না। আজকে এই উগ্র বিজেপি সরকারের এই নেতা কর্মীরা, ইসকনের এই উগ্র সন্ত্রাসীরা, জঙ্গিরা, আরএসএস এর এই উগ্র সন্ত্রাসীরা, জঙ্গিরা বাংলাদেশের সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। তারা বিশ্বের যে সভ্যতা, যে ভদ্রতা, সেটিকে তারা ধারণ করে কিনা। ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি, প্রত্যেকটি ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি, আজকে ভারতে যে ঘটনা হয়েছে এটি কি আপনাদের সভ্যতা এবং ভদ্রতার পরিচয় প্রকাশ করে কি না? যদি আপনারা এটিকে সমর্থন করেন তাহলে ঠিক আছে, বাংলাদেশের মানুষও সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনারা যদি এটিকে সমর্থন না করেন তবে ভারতের যে শান্তিকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন, নাগরিক সমিতি, সাংবাদিক বন্ধু সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদের পক্ষ থেকেও এই বিজেপি, আরএসএস এবং এই ইসকনের উগ্রবাদী কর্মকাণ্ডের নিন্দা আমরা চাই। এবং আমরা দেখেছি এই মোদী সরকারের আগ্রাসী কার্যক্রম, এই কানাডার হরদীপ সিং নির্ঝরকে নিয়ে
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিন্তু বলেছিল, এটি কে করেছে? কে করেছে? মোদী সরকারের এজেন্ডা করেছে। সুতরাং শুধু বাংলাদেশ নয়, তাদের যে আগ্রাসী মনোভাব, বিশ্বের বিভিন্ন দেশকে অসম্মান করে, তাদের জাতীয় নিরাপত্তাকে ভঙ্গ করে তারা বিভিন্ন জায়গায় কভার্ট অপারেশন চালায়। আজকে সাংবাদিকদের সামনে একটা জিনিস প্রকাশ্যে উন্মোচন করছি, যে ইতিহাসগুলো বলা হয় না। এই ভারতের এজেন্ডা, ভারতের তৈরি মুক্তিযোদ্ধা মঞ্চ আমাদেরকে হত্যা করার জন্য ডাকসুতে হামলা চালিয়েছিল। বিভিন্ন সময় আমাদেরকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য তারা বিভিন্ন ভাবে আমাদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে। এখন গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশেও তারা তাদের সেই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায়। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, এই যে গণ অভ্যুত্থানের সময় আপনারা বাংলার কোটি কোটি মানুষ দেখেছে, যারা গুলি করছে তাদের অনেকেই হিন্দিতে কথা বলছে। 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট দেখেছি বিশেষ ইউনিফর্ম করা বন্দুকধারীদেরকে এয়ারপোর্ট দিয়ে, বিভিন্ন সীমান্ত দিয়ে পার করে দেওয়া হচ্ছে। তারা কারা? তাদেরকে কে পাঠিয়েছিল? কার জন্য পাঠিয়েছিল? তারা বিজেপি সরকারের এজেন্ট। তাদেরকে পাঠানো ছিল তাদের দাসী কাজের মেয়ে এই শেখ হাসিনা এবং তার সরকারকে রক্ষা করার জন্য। যেখানে আমাদের সাইফুল ভাই শহীদ হওয়ার পরপরই ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা বা নিন্দা জানানো, অথবা তাদের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবি করা উচিত ছিল, সেখানে তারা সেটি তো করেই নাই। বরং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, যাকে রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য চিন্ময়কে গ্রেফতার করেছে, তার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। ভারত থেকে, ভারতের অনেক বিজেপি বিশেষ করে নেতারা তারা হুমকি দিচ্ছে, তারা ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব। আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয়। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরাও 7 সিস্টারকে নিয়ে খেলবো। মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কথা কিন্তু এটি ছিল। এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই গণহত্যাকারীদেরকে যেই দেশ আশ্রয় দিয়েছে, এই যেই দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে, সেই দেশের সাথে কখনোই বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। সীমান্তে পাখির মতো গুলি করে মরে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক না। বাংলাদেশের বুক চিরে ভারতকে পোর্ট, ট্রানজিট, কত কিছু দেওয়া হয়েছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশকে তারা কি দিয়েছে? বিনিময়ে দিয়েছে লাশ, বন্দুকের গুলি আর আগ্রাসন। ভারতকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা কি মনে করেন আপনাদের পুরো ভারত আপনারা জাতিগত ভাবে ঐক্যবদ্ধ আছেন? আপনাদের বিভিন্ন অঙ্গরাজ্যে খোঁজ খবর নেন, আপনাদের দিনের পর দিন নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনার কারণে তারা এখন স্বাধীনতাকামী আন্দোলন করে তুলছে। সুতরাং সাবধান, বাংলাদেশে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি। সুতরাং আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন, সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন। মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আপনারা ভারতের দিকে এগিয়ে আসবেন, একটা গুলি ছুড়বেন, একটা ট্যাঙ্ক কামান নিয়ে ভিতরে ঢুকবেন, আপনাদের 7 সিস্টার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এবং এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে, যতগুলো রাষ্ট্র জাতিসংঘ এই ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে, ভারতকে প্রত্যেকটি রাষ্ট্র এবং জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা বলতে চাই, বিশ্বের শান্তিকামী দেশসমূহ তাদের সাথেও ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে, বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, ধৃষ্টতা দেখাচ্ছে। আমরা শান্তিকামী রাষ্ট্র সমূহকে সাথে নিয়ে
ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করে তুলব। কত ধানে কত চাল আমরাও কিন্তু দেখিয়ে দিব। সংগ্রামে উপস্থিতি আমাদের মাঝে আরো ছাত্র নেতৃবৃন্দরা এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আপনাদের মাঝে বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রনেতা রাকিবুল। দিল্লি না ঢাকা, দিল্লির আগ্রাসন। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি 2008 সালের 2008 সালের সেনাবাহিনীর অধীনে এটি পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে কার্যত তারা বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল। দীর্ঘ 16 বছরে তারা তীরে তীরে বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে, বাংলাদেশের প্রতিটা জায়গাকে অরক্ষিত করে রেখেছিল। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে, বাংলাদেশের বন্দর দিয়েছে, বাংলাদেশের যে সীমান্তগুলো ছিল সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে। ভারত দেখেছে যখন 5 আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তখন তারা দেখলো তাদের সোনার ডিম পাড়া হাঁস হাত থেকে ছুটে গেছে, হাত থেকে ফসকে গেছে। তখনই তারা মাতালের মতো, উন্মাদের মতো আচরণ করা শুরু করেছে। ভারত আমাদেরকে দখল করতে চায়। আমরা তাদেরকে বলে দিতে চাই, বইবাড়ির কথা মনে রাখবা। আমাদের বিজেপি সীমান্তে কিভাবে তোমাদের উন্মাদ মাতাল বিএসএফ কে রুখে দিয়েছিল। আমাদের দিকে যদি হাত তুলে তাকাও, সে হাত আমরা ভেঙে দেব। যদি চোখ তুলে তাকাও, সে চোখ আমরা উপড়ে ফেলবো। মনে রেখো, আমরা বাংলাদেশের জনগণকে বলে দিতে চাই, বাংলাদেশের সরকারকে বলে দিচ্ছি, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলো। প্রতিটা ইঞ্চি জায়গায় উৎপাদন বাড়াও। ভারত নির্ভরতা কমিয়ে ভারতকে সমুচিত জবাব দিতে হবে। আমরা ভারতকে বলতে চাই, আমাদের যেমন সবচেয়ে বড় দুর্বলতা আমাদের চারদিকে ভারত, সেমনি সবচেয়ে বড় শক্তির জায়গা আমরা তোমাদের পেটের মাঝখানে বসে আছি। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার কাশ্মীর উত্তাল হয়ে যাবে। যদি শান্তিতে থাকতে না দাও, তোমার মণিপুর উত্তাল হয়ে যাবে। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার সিকিম উত্তাল হয়ে যাবে। আমাদেরকে দখল করার চেষ্টা করবা হায়দ্রাবাদের মতো, সিকিমের মতো, তাহলে বলবো তোমার পেটের মধ্যে থেকে তোমাকে ছিন্ন বিন্দু করে দেবো। আমরা স্পষ্ট ভাষায় বলছি ভারতকে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের দিকে হুমকি দাও। তোমার দেশে তাকাও কিভাবে রাষ্ট্রীয় মদদে মসজিদ গুলোকে ভেঙে মন্দির বানানো হচ্ছে। লজ্জের মতো সারা বিশ্বের দেখেছে, বিশ্বের একমাত্র হিংস্র নৃশংস দেশ ভারত, যেখানে আমরা দেখেছি মণিপুরে 2 কুকি নারীকে কিভাবে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছিল। দিনের পর দিন মণিপুরের খ্রিস্টান গির্জাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে মসজিদগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। বিফ, গরুর মাংস খাওয়ার যে দোহাই বা অপরাধ হিসাবে এটাকে চিহ্নিত করে দিন দুপুরে আমাদের মুসলিম ভাই ও বন্ধুদেরকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করছে। আমরা বলে দিচ্ছি তোমাদেরকে, সাবধান হয়ে যাও। বেশি বাড়াবাড়ি করলে তোমাদের বিরুদ্ধে জেগে ওঠার জন্য যা করার আমরা তাই করব। এই সিকিম নয়, ভুটান নয়, সিকিম নয়, ভুটান নয়, এটা আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, এটাই আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, এটাই আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, ভারতীয় আগ্রাসন, দিল্লি না ঢাকা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র নেতা নেওয়াজ খান বাপ্পি। যে দেশের মন্দিরগুলোকে ভেঙে তারা মসজিদ স্থাপন করতে চায়, সেই ভারত সরকার বাংলাদেশকে নাকি সম্প্রীতির বার্তা দিতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা মসজিদ ভেঙে মন্দির করতে চান, আর আপনারা
আমাদেরকে সম্প্রতির কথা শেখান। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, আমরা দেখেছি বিগত 17 বছর যাবৎ এই ভারত আওয়ামী লীগকে সাথে নিয়ে বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে। আমরা বলতে চাই, আপনার লেন্দু দর্জি খ্যাত শেখ হাসিনাকে এই দেশের জনগণ এই দেশ থেকে উৎখাত করে দিয়েছে। সুতরাং আপনারা যতই এটাকে সিকিম বানাতে চান, বাংলাদেশের জনগণ এই বাংলাদেশকে সিকিম বানাতে দিবে না। আপনারা যদি বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করেন, আমরাও 7 সিস্টারকে নিয়ে খেলবো। আমাদের ভাষায় স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আপনার দেশের সংখ্যালঘুদের দিকে নজর দেন, আপনি আপনার দেশের জনগণের অধিকার তাদের দিকে নজর দেন। বাংলাদেশ নিয়ে আপনাদের ভাবতে হবে না। এত বেশি চুলকানি হইলে এদেশের জনগণ কিন্তু এরাও আপনাদের জন্য যথেষ্ট এবং প্রস্তুত রয়েছে। আমরা এই বাংলাদেশের জনগণ 71-এ দেখিয়েছি, 24-এ অভ্যুত্থান ঘটিয়েছি। যদি দরকার হয় এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আবার রুখে দাঁড়াবো। আমাদের চারপাশ দিয়ে এই প্রতিবেশী দেশ ভারত রয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই ভারত শুধু বাংলাদেশ নামক প্রতিবেশীর সাথে নয়, কোন দেশের সাথে এদের সম্পর্ক ঠিক থাকে না। সুতরাং প্রতিবেশী যদি হয়, বন্ধু যদি হয়, বন্ধুত্বের মতো সম্পর্ক হবে, না হলে প্রতিবেশী নামক ভারত রাষ্ট্রের আমাদের দরকার নাই। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। ধন্যবাদ। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ছাত্র নেতা মাহিউদ্দিন তারেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, ভারতের মদতপুষ্ট ফ্যাসিবাদ শেখ হাসিনা গত 17 বছর বাংলাদেশের সকল স্বার্থ বিকিয়ে ভারতের উজাড় করে দিয়েছে। শেখ হাসিনা সরকার বলেছিলেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। সেই শেখ হাসিনাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হয়েছে। সেই শেখ হাসিনা যার হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, সেই শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। আমরা কি সেই ভারত সরকারকে এদেশের জনগণ বাংলাদেশের বন্ধু মনে করতে পারি না? ভারত সরকারের যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন, সেই নরেন্দ্র মোদী কি বাংলাদেশের বন্ধুত্ব রক্ষা করেছেন? না। সেই ফ্যাসিবাদ খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়, সেই ভারত সরকারকে, সেই দেশকে আমরা বাংলাদেশের বন্ধু মনে করি না। তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই, তার প্রেসক্রিপশনে তাদের মদতপুষ্ট ফ্যাসিবাদ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতা থেকে পতন ঘটেছে, তখনই ভারত সরকার পাগল হয়ে গিয়েছে। তার ফলস্বরূপ ভারতে আমাদের দূতাবাসে হামলা করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশ গত 17 বছর ভারতের নীলনকশা বাস্তবায়ন করে গেছে। যার কারণে বর্তমানে যে জনগণের সরকার, গণ অভ্যুত্থানের সরকার রয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতে আমাদের দূতাবাসে হামলা হয়। আমরা বাংলাদেশে এই প্রতিবাদের রাজ্য ভাস্কর্য থেকে বলে দিতে চাই, বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের সকল নাগরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমরা সবসময় ঐক্যবদ্ধ রয়েছি। আমাদেরকে অসাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িকতার বয়ান শোনাবেন না। বাংলাদেশ সবসময় একটি ধর্ম নিরপেক্ষ ও সাম্প্রদায়িক রাষ্ট্র।
সুতরাং আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলে দিতে চাই, বাংলাদেশের উপর, বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রকার আগ্রাসনের চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে। ভারতীয় আগ্রাসন দিল্লি না ঢাকা, বাংলাদেশের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন সাবেক ছাত্রনেতা আবু হানিফ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের ভারতের যে উপ হাই কমিশনার রয়েছে, সেখানে ভারতের উগ্র হিন্দুত্ববাদী যে বিজেপির নেতা কর্মীরা সেখানে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আজকে দেখেছি মমতা ব্যানার্জি বলেছে আমাদের যারা লোক রয়েছে তারা বর্ডার ক্রস করে আসলে তাদের থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। আমরা মমতাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, এই বাংলাদেশে কারা মমতার লোক রয়েছে স্পষ্ট করতে হবে। আমরা ভারতকে মনে করে দিতে চাই, বাংলাদেশের সীমান্তে যেমন ভারতের সীমানা রয়েছে, ভারতের পাশেও কিন্তু চীন এবং পাকিস্তানের সীমানা রয়েছে। সুতরাং আপনারা বেশি বাহাদুরি করবেন না। আমরা বলে দিতে চাই, বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার জনগণের সরকার। বিগত সময় আমরা দেখেছি এই ভারতের মদতপুষ্ট এই পুতুল সরকার ছিল আওয়ামী লীগ। পুতুল সরকারের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ সরকার। ভারতকে সে আওয়ামী লীগের কথা চিন্তা করলে হবে না, আওয়ামী লীগ কিন্তু পালাতে বাধ্য হয়েছে। আপনারা বাংলাদেশ নিয়ে খেলবেন, আমাদের ছাত্র বন্ধুরা বলেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পূর্বেই বলেছিল, আপনারা যদি বাংলাদেশ নিয়ে খেলেন আমরা কিন্তু সেভেন সিস্টারকে শান্ত থাকতে দিব না। আমরা বিগত সময় দেখেছি সেভেন সিস্টারের অনেক অঙ্গরাজ্য স্বাধীনতার জন্য আন্দোলন করেছে। আমরা তাদেরকে বলবো, আপনারা আমাদের বন্ধু, কারণ আপনারা নির্যাতিত, আপনারা নিপীড়িত, আপনারা আপনাদের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হন, এই বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন নামুন। আজকে স্পষ্ট করে বলতে চাই, আমরা দেখেছি ভারত একটি বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছে। এই বিবৃতির মাধ্যমে শুধু দুঃখ প্রকাশ করলাম না, ভারতের সরকারকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আর বাংলাদেশে যারা ভারতের দূষণ রয়েছেন, ভারতের গুপ্তচর রয়েছেন, আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের ভারত কিন্তু আপনাদের ক্ষমতা রক্ষা করতে পারে নাই। সুতরাং দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা করলে এদেশের মানুষ কিন্তু ছাড় দিবে না। একটা বিষয় মিডিয়াতে আসে নাই, আমি সেটা আবারও মনে করিয়ে দিচ্ছি। বাংলাদেশের চট্টগ্রামে যেদিন সাইফুলকে হত্যা করা হয়েছিল, সেদিন ভারতে কি করেছিল আপনারা জানেন? আপনারা জানেন না। ভারতে সেদিন 3 জন মুসলমানকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডকে আড়াল করার জন্য ভারতের দূষণরা বাংলাদেশে এরকম পরিস্থিতি তৈরি করেছে যেন সে হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করতে না পারে। আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই, আপনাদের পুতুল সরকার এখন বাংলাদেশে নয়, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশের মানুষ এই হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে সংঘবদ্ধভাবে রাস্তায় নেমেছিল, ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এ পর্যায়ে আপনাদের মাঝে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব বিনি আমিন মোল্লা। এই অ্যাকশন, অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, আগ্রাসনের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে,
ডাইরেক্ট অ্যাকশন, বিজেপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আরএসএস এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সংগ্রামী উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে ভারত বাংলাদেশ দূতাবাসে আক্রমণ করে যে জঘন্য অসভ্যতা এবং বর্বরতার পরিচয় দিল আজকে, সেই ঘটনা বিরল। আমরা ভারতের মানুষের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নয়। আজকে যে ঘটনা এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের, বিজেপির সন্ত্রাসীরা, জঙ্গিরা, ইসকনের সন্ত্রাসীরা, সন্ত্রাসীরা, জঙ্গিরা ঘটালো, এটিকে কি আপনারা সমর্থন করেন কিনা? আমরা ভারতকে বলতে চাই, আপনারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন এবং এই যে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছেন, ভিয়েনা চুক্তিতে বিশ্বের যত রাষ্ট্র স্বাক্ষর করেছে, জাতিসংঘের কাছে আপনারা ক্ষমা চাইতে হবে। আমরা ভারতের আগ্রাসী কার্যক্রম শুধু বাংলাদেশেই নয়, আমরা কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। আপনারা যদি তা না করেন, আপনাদের আগ্রাসী মনোভাব বজায় রাখেন, আপনাদের এই উগ্রবাদী জঙ্গি নেতারা, সন্ত্রাসীরা যদি সীমান্তে এইভাবে করে মিছিল বের করে, আমদানি রপ্তানিতে বাধাগ্রস্ত করে, তা বাংলাদেশের সাথে ভারতের এই যে যোগাযোগ বিনিময়কে বাধাগ্রস্ত করে, বাংলাদেশের অভ্যন্তরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করা, নৈরাজ্য সৃষ্টি করার জন্য কাজ করে, আমরা শান্তিকামী দেশসমূহকে বলবো, আমরা আপনাদের শান্তিকামী দেশসমূহকে সাথে নিয়ে আমরা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাবো, আমি এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফেডারেশন, ইউনিয়ন ফ্রন্ট সহ ডান বাম মধ্যপন্থী সকল ছাত্র সংগঠনকে আমি আহ্বান জানাবো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো না। সেনাপ্রধান বলেছে, সামনে একটি বড় সংখ্যা আসছে, সামনে একটি বড় দুর্যোগ আসছে, সেটিকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলবো, এই যে গণ অভ্যুত্থানের সময় যারা আক্রমণ করেছে, গুলি চালিয়েছে, অনেকে হিন্দিতে কথা বলেছে। 4 আগস্ট, 5, 6, 7 আগস্ট অনেক ইউনিফর্মধারীরা এয়ারপোর্ট দিয়ে বাইরে গিয়েছে, তাদেরকে পার করে দেওয়া হয়েছে, বর্ডার দিয়ে বাইরে গিয়েছে। তারা কারা এবং তাদেরকে যেতে কারা সহযোগিতা